তামিম ইকবালের জন্য মেসেজটা কি থাকবে? তামিমের জন্য আমার মেসেজ থাকবে অলওয়েজ যে ইন্টেনশনটা নিয়ে সে এসেছে সেই ইন্টেনশনটা সে থাকে। করেন তামিম বদলে যাবে না। আমি আশা করি সে বদলাবে না এবং সে ভিশনটা নিয়ে সে আমার কাছে এসেছিল, যে ভিশনটা আমরা আলাপ করেছি, সেই ভিশনটা সে বাস্তবায়ন করবে। রাজনীতিতে আসা সাকিব তামিমের মাশরাফি দুর্জয়ী তাদের যে অবস্থা, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন এবং তাদের কামব্যাকের কোনো সুযোগ আছে কিনা? কামব্যাকের পার্টটা তো সময় বলে দেবে, এটা আমি বলতে পারবো না। বলেন তারা দেশে সাকিব দেশে ফিরুক এবং মাশরাফি আবার তার বাইরে আসুক, তার স্বাভাবিক জীবনযাপন করুক, এটা আপনি জান কিনা ব্যক্তিগতভাবে? দেখেন, বাংলাদেশের সকল নাগরিকের সাধারণ একটা জীবনযাপনের অধিকার আছে, সকল নাগরিকের, জাস্ট মাশরাফি নয়, সাকিব নয়, সকলেরই। আসসালামু আলাইকুম। দৈনিক মানবজমিনের পাঠক দর্শকদের স্বাগত জানাচ্ছি আমাদের স্পোর্টস প্রোগ্রাম ফ্লাড লাইটে। আজকে আমাদের সাথে অতিথি আছেন, তার নাম হচ্ছেন ইসরাফিল খসরু। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির মেম্বার, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান। তাছাড়া তার আরেকটা পরিচয় আছে, তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীর ছেলে। আর উনি আরেকটা ভূমিকা যেটা বিসিবিতে পালন করছেন অনেকটা অর্থমন্ত্রীর মতোই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। ভালো আছি আলহামদুলিল্লাহ। তামিম ইকবালের ডাকে এসেছেন। তামিম ইকবালের জন্য আপনার বার্তা কি, মেসেজ কি থাকবে? যে আপনি তো একটা ভিশন নিয়ে এসেছেন, আপনার ক্লিয়ার মাইন্ডসেট, আপনি যেই বললেন যে এরকম কিছু আমি থাকবো না। তামিম ইকবালের জন্য মেসেজটা কি থাকবে? সে নির্বাচন করবে, সে আবার হয়তো সভাপতিও হতে পারে, এটা পরের ব্যাপার। যদি হয় তার জন্য আপনার ক্লিয়ার মেসেজ যে ভাই আমাকে ডেকেছে, যদি এরকম হয় আমি থাকবো না, এরকম কোনো ওপেন মেসেজ? না না, তামিমের জন্য আমার মেসেজ থাকবে অলওয়েজ যে ইন্টেনশনটা নিয়ে সে এসেছে সেই ইন্টেনশনটা সে থাকে, সেই লাইনে যেন সে ফোকাসটা নিয়ে সে কাজ করে। এবং আগেন, সে একজন খেলোয়াড়, সে খেলোয়াড়দের সমস্যাগুলো বুঝে, প্লেয়ারগুলো বুঝে, এবং একটা বোর্ড প্রেসিডেন্ট যদি এটা বুঝে তাহলে কিন্তু অনেক দূর যাওয়ার সুযোগ আছে, ঠিক আছে। এবং ইনফ্যাক্ট এন্ড অফ দ্য ডে আপনার প্লেয়ার্সরা আপনার মূল অ্যাসেট, অ্যাট দ্য সেম টাইম আপনার প্লেয়ার্সরাই কিন্তু ইভেনচুয়ালি বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড তারা। এবং তাদের পারফরমেন্সকে যদি আপনি সাপোর্ট করতে চান, হেল্প করতে চান, ঠিক আছে, তাদের চাহিদাগুলো শুনতে হবে। তামিমের অ্যাডভান্টেজ, যেহেতু তামিম ইজ এ ক্রিকেটার, সেই চাহিদাগুলো আগে থেকেই জানে, এটা একটা সুযোগ আছে। এবং প্লেয়ারদের কি রিকোয়ারমেন্টগুলো কি আগে থেকে জানে, সেই ক্ষেত্রে দিস বিগ অ্যাডভান্টেজ। সো সেই ক্ষেত্রে অনেক বেশি কাজ করার সুযোগ তার থাকবে। আমি চাইবো ভবিষ্যতে সেই জন্য এই কাজগুলো করে যায়, বিকজ হি ইজ ওয়ান অফ দ্যাম অ্যান্ড হি আন্ডারস্ট্যান্ডস ওদের সমস্যাগুলো কি। সো কাজে এখানে একটা বড় অ্যাডভান্টেজ আছে, যেটা হয়তো আগে সেভাবে ছিল না, ঠিক আছে। বাট আনাদার অ্যাডভান্টেজ হচ্ছে সি ইজ এ রিসেন্টলি রিটায়ার্ড ক্রিকেটার। সো কারেন্টলি ক্রিকেটারদের কী রিকোয়ারমেন্টগুলো আছে সবচেয়ে ভালো বুঝবে। সো এটা আই থিঙ্ক ইজ এ বিগ অ্যাডভান্টেজ। আপনি বিশ্বাস করেন তামিম বদলে যাবে না? আমি আশা করি সে বদলাবে না এবং সে ভিশনটা নিয়ে সে আমার কাছে এসেছিল, যে ভিশনটা আমরা আলাপ করেছি, সেই ভিশনটা সে বাস্তবায়ন করবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমার আরেকটা কোশ্চেন আছে আপনার কাছে। সেটা খুব আলোচিত বিষয়, বাংলাদেশের সব জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে সবশেষ সংবাদ সম্মেলনে তামিম বলেছেন যে সাকিব আল হাসান প্রসঙ্গটা, যে শুধু সাকিবের কথা বললে চলবে না, মাশরাফির কথা বলতে হবে, দুর্জয়ের কথা বলতে হবে। আমার এখানে দুইটা ক্লিয়ার কোশ্চেন আছে। একটা হচ্ছে রাজনীতি অপরাধ কিনা, তারা রাজনীতির কারণে তাদের আজকে এই পরিণতি কিনা। আর অ্যাকচুয়ালি আপনিও রাজনীতি করেন, আপনার রাজনীতির একটা ভবিষ্যৎ আছে, হয়তো ক্রিকেট বোর্ড আপনার কাছে একটা পার্ট, আপনি রাজনীতিতে বড় একটা ভূমিকা রাখবেন বাংলাদেশে। তো সব কিছু মিলে রাজনীতিতে আসা সাকিব তামিমের, মাশরাফি দুর্জয়ী তাদের যে অবস্থা, এটাকে আসলে আপনি কীভাবে দেখেন এবং তাদের কামব্যাকের কোনো সুযোগ আছে কিনা? কামব্যাকের পার্টটা তো সময় বলে দেবে, এটা আমি বলতে পারবো না। বাট যেটা হয় কি, মাশরাফি, সাকিব, দ্য লেজেন্ডস অফ বাংলাদেশ ক্রিকেট, তাদের কাঁধে চড়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এসেছে। এবং প্রজন্ম থেকে প্রজন্ম, আপনি ধরেন স্বাধীনতার পর থেকে এক একটা প্রজন্ম ক্রিকেট সামনে এগিয়ে নিয়ে গেছে। আপনি যদি এখানে বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে যারা ক্রিকেট খেলেছেন, একটা জেনারেশন ছিলেন, যেখানে আপনার ধরেন এখানে লিপু ভাই আছেন, তারপরে প্রথম বাংলাদেশের ন্যাশনাল ক্যাপ্টেন শামীম কবির, রকিব ভাই, তারপর একটা জেনারেশন। এরপরে যারা আইসিসি ট্রফি আমাদেরকে এনে দিলেন, নানু ভাই, আকরাম ভাই, তারপরে আপনার ধরেন দের অল ন্যাশনাল হিরো, হাবিবুল বাশার সুমন, দের অল ন্যাশনাল হিরো, বিভিন্ন জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু ক্রিকেট খেলে কিন্তু তারপরে নেক্সট এই জেনারেশনটা। তো কাজেই
তাদের কন্ট্রিবিউশন টু বাংলাদেশ ক্রিকেট কিন্তু এটা আনপ্যারালেল। হ্যাঁ, সো এটা একটা বিষয়। আর রাজনীতি একটা বিষয়, ঠিক আছে। মানে মানুষের চিন্তা ভাবনা আর মানুষের তাদের বিষয়ে ক্রিকেটার হিসেবে তাদের যে ব্যাপারে যে ধারণা এটা ভিন্ন, আর তারা রাজনীতিবিদ হিসেবে তাদের ব্যাপারে মূল্যায়নটা মানুষ করছে অন্যভাবে। কাজে এটা খুব দুঃখজনক যে একটা রাজনীতি যখন তারা রাজনীতি চলে আসছে একটা দলের সাথে সম্পৃক্ত না, তখন মানুষ কিন্তু তাদেরকে সেইভাবে মূল্যায়ন করছে, তাদের খেলা নিয়ে কিন্তু কেউ মূল্যায়ন করছে না কিন্তু, ঠিক আছে। কাজে এটা খুবই খুবই সেন্সিটিভ একটা সাবজেক্ট টু বি অনেস্ট। বাট আমি যেটা মনে করি যে ধরেন আপনি যখন আপনাকে অ্যাজ এ প্লেয়ার, মানুষ আপনাকে অ্যাজ এ প্লেয়ার মূল্যায়ন করা বেটার। আপনি যখন রাজনীতি করবেন আপনি রাজনীতি আলাদাভাবে মূল্যায়ন করাটা বেটার। বাট আমি যেটা মনে করি বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু তাদেরকে ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করছে না। তাদের ব্যাপারে যে আপনি বর্তমান বিষয়টা আমরা দেখছি যে চিন্তাভাবনাটা তাদের খেলোয়াড়ের জীবন থেকে হচ্ছে না, তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে হচ্ছে। সো সেটা দুঃখজনক, সেটা কিছু করার নাই। কিন্তু বিসিবিরও এখানে কিছু করার নাই, অন্যভাবে কিছু করার নাই। বাট হ্যাঁ, মানে বাট বাংলাদেশ ক্রিকেটকে তারা অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন, সেই কৃতিত্ব তাদেরকে আপনি দিতেই হবে। একটা প্রশ্ন, আজকে সাকিব কোথাও একটা ইন্টারভিউতে বলেছেন যে যদি সে নিরাপত্তা পান সে কালকেই দেশে ফিরবেন। মাশরাফি হয়তো ওই আড়ালে আছে, নিরাপত্তার সে কথা চিন্তা করেই। এই দুইজনের কথা বলি, তাদের কি নিরাপত্তা দেশের নাগরিক হিসাবে, আপনারা রাজনীতি করেন, নিরাপত্তা পাওয়া উচিত কিনা? দেখেন, মানে নিরাপত্তা প্রতিটি নাগরিকের রাইট রয়েছে, ঠিক আছে। আপনি যেটা বলছেন মানুষের যে ক্ষোভ, সেটা তো হয়তো তার রাজনৈতিক পরিচয়ের কারণে। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি কারো কিছু করার নাই, ইট ভেরি আনফর্চুনেট, ঠিক আছে। সো ভবিষ্যতে বলে দিবে আসলে তারা কোনো না কোনোভাবে ক্রিকেট সম্পৃক্ত হবে কি হবে না। যদি হতে পারে খুব ভালো হবে, কারণ বাংলাদেশের ক্রিকেট তাদের অনেক কিছু দেওয়ার আছে, তাদের জ্ঞান আছে, তাদের সবচেয়ে বেশি তারা বাংলাদেশের ক্রিকেট অনেক কিছু দিয়েছে অলরেডি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, বর্তমান যে সিচুয়েশনটা খুবই দুঃখজনক, কিন্তু মানে ইট ইজ হোয়াট ইট ইজ। বাট আমি আশা করি যে কোনো না কোনোভাবে তারা বাংলাদেশ ক্রিকেট কন্ট্রিবিউট করতে পারবেন, কারণ দের এন্ড অফ দ্য ডে দের লেজেন্ডস অফ দ্য গেম। বাংলাদেশ ক্রিকেটের তারা লেজেন্ড, ঠিক আছে। সাকিব পসিবলি বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স, এটাতে করে এটা ডিনাই করে। এবং মাশরাফির মতো এখন পর্যন্ত বাংলাদেশের প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন্স, হ্যাঁ, লিডার। সো দিস ইজ আ ফ্যাক্ট, ঠিক আছে। বাট যেটা আবার বললাম, বর্তমান যে সিনারিওটা আছে তাদের ক্রিকেটের কারণে কিন্তু হয়নি, এটা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে, রাজনীতির সম্পৃক্ততার কারণে হয়েছে কিন্তু। সো সেটাকে আই গেস জনগণ হয়তো অন্যভাবে মূল্যায়ন করছে, এটা হচ্ছে মূল জিনিস। আপনি যদি ব্যক্তিগতভাবে বলেন তারা দেশে, মানে সাকিব দেশে ফিরুক এবং মাশরাফি আবার তার মানে বাইরে আসুক, তার স্বাভাবিক জীবনযাপন করুক, এটা আপনি জান কিনা ব্যক্তিগতভাবে? দেখেন, বাংলাদেশের সকল নাগরিকের সাধারণ একটা জীবনযাপনের অধিকার আছে, সকল নাগরিকের, জাস্ট মাশরাফি নয়, সাকিব নয়, সকলেরই, ঠিক আছে। কাজেই দেখেন, আমরা একটা নতুন বাংলাদেশে আসি, এখানে আপনি দেখছেন কিন্তু মূল জিনিসটা কি, যেটা আপনি বললেন যে ক্রিটিসিজমের কথা, বাংলাদেশে কিন্তু এখন সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, যেটা কয়েক বছর আগেও ছিল না। আই থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট। সো মানুষের মতামতকে আপনার কিছুটা হলে মূল্য দিতে হবে, ঠিক আছে। এবং সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভও আছে, এটাকে আপনি অ্যাকনলেজ করতে হবে। কাজে সব কিছুই একটা এখানে বিষয় আছে, ঠিক আছে। এখানে ভালো থাকবে, মন্দ থাকবে, কেউ পজিটিভ বলবে, কেউ নেগেটিভ বলবে, কিন্তু বলার অধিকার আপনার সকলকে দিতে হবে। এবং সকলের যে কথা বলার যে ওপিনিয়নটা, এটাকে আপনার আমলেও নিতে হবে। সো এই বিষয়টা রয়ে গেছে কিন্তু, হ্যাঁ। সো আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট মানে ভবিষ্যতে বলে দিবে আসলে কি হবে। বাট বর্তমানে এই প্রেক্ষাপটটা, এই যে বিষয়টা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার মতামতটা এখন দিতে পারছি। আমি যেটা বললাম, আমি 16-17 বছর আগে, অথবা 16-17 কয়েক বছর আগে, সরি, আমি যদি কোনো রকম সংগঠনের সাথে যেতাম, কোনো ক্লাবের সাথে সংগঠন হিসেবে কাজ করার যেত, ওপেনলি কাজ করতে যেতাম, হয়তো সেই ক্লাবটাই সমস্যার মতো পড়ে যেত আমার পরিচিতির কারণে, কয়েক বছর আগেও, ঠিক আছে। কাজেই ওই সংস্কৃতির আমরা চাই না, ঠিক আছে। এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানবজমিনের দর্শক পাঠক, এতক্ষণ আমরা গল্প শুনলাম, ক্রিকেট নিয়ে কথা শুনলাম, অনেক কিছু জানলাম ভবিষ্যতের ক্রিকেট নিয়ে কেমন হতে পারে, তামিম ইকবালের বোর্ড কেমন হতে পারে, বাংলাদেশের ক্রিকেট, তার চাওয়া পাওয়া। আমাদের সাথে ছিলেন ইসরাফিল খসরু, আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের সুযোগ্য সন্তান। আমরা তাকে মানবজমিনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।
পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার উনি আসবেন, আমাদের সাথে ক্রিকেটের গল্প করবেন, হয়তো তখন বিসিবির বোর্ড পরিচালক হয়ে নির্বাচিত হয়ে আসতে পারেন, তখন হয়তো আরও গল্প শুনবো। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিও আসার জন্য। সবশেষ একটা জিনিস, আপনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি বলেন যে আপনি আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে ধারণ করেন, বাংলাদেশ ক্রিকেটকে আসলে কোথায় দেখতে চান? দেখেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমাদের স্বপ্ন অনেক, তবে আমি আমি যেটা বললাম খুব অপটিমিস্টিক। আমি চাই নেক্সট কয়েক বছর মধ্যে বাংলাদেশ একটা মেজর আইসিসি ট্রফি জিতুক। আমি মনে করি বাংলাদেশ পারবে, এবং আমাদের ছেলে এবং মেয়েদের যে পোটেনশিয়াল আছে, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট এখন অনেক দূর যাওয়া বাকি, এবং আমরা ইনশাল্লাহ এমন একটা বাংলাদেশ ক্রিকেট দল দেখব, বোথ নারী এবং পুরুষদের দল। আমি উইল বি আ ফোর্স টু রেকন উইথ ইন গ্লোবাল ক্রিকেট। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। অনেকে বলেন না আপনি অনেক বেশি অপটিমিস্টিক হয়ে যাচ্ছেন। আমি বললাম দেখেন, আমি যদি অপটিমিস্টিক না হই তাহলে আমরা বড় জিনিস অ্যাচিভ করতে পারবো না, এবং আমাদের প্লেয়ারদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, সেই এবিলিটি আছে, এবং আমি মনে করি ইট ইস পসিবল। সো আমি মনে করি নেক্সট কয়েক বছরের মধ্যে আমরা একটা মেজর আইসিসি ট্রফি জিততে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।